আসসালামু আলাইকুম। আমরা আইভিএফ নিয়ে আলোচনা করছিলাম। এর আগে 3টা পর্বে আইভিএফ নিয়ে আমরা মোটামুটি কিছুটা জেনেছি। আজকে আমরা এমব্রায়ো ট্রান্সফার নিয়ে কথা বলব। আজ থেকে 5-7 বছর আগেও সাধারণত যেদিন আমরা ডিম বের করতাম অর্থাৎ ওসাইট রিট্রাইভালের দিন থেকে 3 বা 5 দিন পরে ভ্রূণ ট্রান্সফার করা হতো, সেটাকে বলা হয় ফ্রেশ ট্রান্সফার। বাট আজকের দিনে আমরা সাধারণত ফ্রোজেন ট্রান্সফার করে থাকি, অর্থাৎ ওভাম পিক আপের 3 বা 5 দিন পরে না করে আমরা পেশেন্টকে পরবর্তী যে মাসিক হয় সেই মাসিকের পরে আসতে বলি, তখন ভ্রূণটা ট্রান্সফার করা হয়। এটাকে বলা হয় ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার। কারণ এখন যে পদ্ধতিতে আমরা ভ্রূণগুলোকে ফ্রিজ করে থাকি, ভিট্রিফিকেশন, এখানে দেখা যায় যে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করলে প্রেগনেন্সির সম্ভাবনা 5 থেকে 7% বৃদ্ধি পায়। 3 দিনের দিন যে ভ্রূণ আমরা ট্রান্সফার করতাম সেটাকে বলা হতো ক্লিভেজ স্টেজ ট্রান্সফার, আর 5 দিনের দিন যে ভ্রূণ ট্রান্সফার করা হয় সেটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট ট্রান্সফার। পেশেন্টরা অনেক সময় জিজ্ঞেস করে যে কয়টা ভ্রূণ ট্রান্সফার করা হবে। আজকের দিনে সাধারণত 1টা বা 2টো ভ্রূণই ট্রান্সফার করা হয়, তবে অনেক ক্ষেত্রে 3টা ভ্রূণও ট্রান্সফার করা হয়। বাট যদি ব্লাস্টোসিস্ট হয়, ব্লাস্টোসিস্ট আসলে সর্বোচ্চ 1টা বা 2টোই ট্রান্সফার করা হয়। এমব্রায়ো ট্রান্সফারের দিন পেশেন্টের না খেয়ে আসার কোনো প্রয়োজন নেই, তিনি নাস্তা করে সুন্দরভাবে সেন্টারে আসতে পারেন। সাধারণত আমরা যে টাইমটা দিই যে ট্রান্সফারের জন্য, তার কিছু আগেই পেশেন্টকে সেন্টারে রিপোর্ট করতে বলা হয়। এমব্রায়ো ট্রান্সফার সাধারণত করা হয় আল্ট্রাসোনোগ্রাম গাইডেড এবং পেশেন্টকে ফুল ব্লাডার করতে বলা হয়, অর্থাৎ পেশাবের চাপ আনতে বলা হয়। কারণ আমরা যখন আল্ট্রাসোনোগ্রাম প্রোব দিয়ে পেটের উপর দিয়ে জরায়ুটাকে দেখার চেষ্টা করি, তখন ব্লাডারটা ফুল থাকলে এটা একটা উইন্ডো হিসাবে কাজ করে, জরায়ুটা আমরা সুন্দরভাবে দেখতে পাই। সেক্ষেত্রে আমাদের জন্য ঠিক যেখানে আমরা ভ্রূণটা দিতে চাচ্ছি সেখানে দেওয়া সহজ হয়। নির্দিষ্ট সময়ে পেশেন্টকে ওটিতে নেওয়া হয় এবং লিথোটমি পজিশনে পেশেন্টকে শোয়ানো হয়। পেশেন্টকে শোয়ানোর পর আমরা আল্ট্রাসোনোগ্রাম প্রোব দিয়ে একটু দেখে নিই যে ওনার ব্লাডারটা ফুল আছে এবং জরায়ুটা আমরা একটু চেক করে নিই। এরপর এমব্রায়োর আইডেন্টিটি ডাবল চেক করা হয়। এমব্রায়োলজিস্ট এমব্রায়োর আইডেন্টিটি চেক করেন এবং এটা পেশেন্টকে দিয়েও তার আইডি চেক করানো হয়। তারপর আমরা একটি স্পেকুলাম ভদ্রমহিলার ভ্যাজাইনাতে দিয়ে তার সার্ভিক্সটাকে এক্সপোজ করি। সার্ভিক্স এক্সপোজ করার পর আমরা আউটার ক্যাথেটার জরায়ুর মধ্যে প্রবেশ করাই। এরপর আমরা এমব্রায়োলজিস্টকে সিগন্যাল দিই যে রেডি। এমব্রায়োলজিস্ট তখন ইনকিউবেটর থেকে ভ্রূণটি বের করেন এবং এটিকে ইটি ক্যাথেটারে লোড দেন। লোড দিয়ে উনি ওটিতে এসে এটা আমাদের হাতে হ্যান্ডওভার দেন। এরপর আমরা আল্ট্রাসোনোগ্রাম গাইডেডে দেখতে থাকি যে ইটি ক্যাথেটারটি ভিতরে প্রবেশ করছে এবং আমরা নির্দিষ্ট জায়গায় যেখানে আমি ভ্রূণটা দিতে চাই সেখানে দিয়ে আসি। পুরো আইভিএফ প্রসেসের সবচেয়ে ক্রিটিক্যাল এবং ইম্পর্ট্যান্ট পার্টই হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার, অর্থাৎ এমব্রায়োটিকে একটা নির্দিষ্ট ডেপথে আমাদের ট্রান্সফার করতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ইউটেরাসের লাইনিংকে আমরা ক্ষতিগ্রস্ত না করি, এবং যখন আমরা ট্রান্সফার শেষে ইটি ক্যাথেটারটা বের করছি, ইটি ক্যাথেটারের সামনে যেন ব্লাড বা মিউকাস না থাকে। এরপর আমরা ইটি ক্যাথেটারটা আবারও এমব্রায়োলজিস্টের কাছে দিই। উনি চেক করে দেখেন যে এর মধ্যে কিছু রিটেইন করলো কিনা। উনি যখন সিগন্যাল দেন যে না এখানে কিছু নেই, এমব্রায়ো ট্রান্সফার হয়ে গিয়েছে, তখন আমরা স্পেকুলাম বের করে পেশেন্টকে জানাই যে তার ভ্রূণ ট্রান্সফার হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, পেশেন্ট বুঝতেই পারে না তার ভ্রূণ ট্রান্সফার হয়ে গেছে। তো পেশেন্টের ভিতরে এমব্রায়ো ট্রান্সফার নিয়ে যে ভীতি কাজ করে যে এটা পেইনফুল কিনা, কীভাবে করা হবে, কতক্ষণ লাগবে, আমি বলবো যে এই ব্যাপারগুলো নিয়ে আপনারা একদমই টেনশন করবেন না। এমব্রায়ো ট্রান্সফার আপনি জেগে থাকবেন, কোনো অ্যানেস্থেসিয়া দেওয়ার প্রয়োজন হয় না, এটা মোটেও পেইনফুল কোনো প্রসিডিউর না, এবং যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট বুঝতেই পারে না যে তার ট্রান্সফার অলরেডি হয়ে গেছে। ট্রান্সফারের পর পেশেন্টকে আমরা সাধারণত 5 থেকে 10 মিনিট শুয়ে থাকতে বলি। তারপর তার ওষুধপত্র তাকে বুঝিয়ে দেওয়া হয়। কোনো এমার্জেন্সি হলে অর্থাৎ ব্লিডিং হলে তিনি কী করবেন সেগুলো তাকে বুঝিয়ে দেওয়া হয়। তারপর সাধারণত তাকে বাসায় চলে যেতে বলা হয়। পেশেন্টরা আমাদেরকে প্রায়শই জিজ্ঞেস করেন তিনি রেস্ট নেবেন কি না, তিনি কী খাবেন। প্রতিটা পেশেন্টকে আমরা যেমন ইন্ডিভিজুয়ালি বলি যে আপনার খাবার বা জীবনযাত্রায় কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই। আপনি আগে যেভাবে খাওয়া দাওয়া করতেন, আপনি আগে যেভাবে জীবনযাপন করতেন, সেই স্বাভাবিক জীবনেই আপনার চলবে। অর্থাৎ 8-10 জন যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন, তারা যেভাবে থাকেন বা তারা যা খাওয়া দাওয়া করেন, তার সাথে আপনার আইভিএফ হয়েছে বলে আপনার খাওয়া দাওয়া বা জীবনযাত্রায় কোনো বাড়তি পরিবর্তন আনার প্রয়োজন নেই। এবং আরও একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে আমরা অনেক সময় মনে করি যে হয়তো বিশ্রাম নিলে বা কিছু রেস্ট্রিকশন মেনে চললে আমাদের প্রেগনেন্সির সম্ভাবনা বৃদ্ধি পাবে। না, আপনি অতিরিক্ত বিশ্রাম বা
স্বাভাবিক জীবনযাত্রা থেকে দূরে থাকলে সেটা কোনোভাবে আপনার প্রেগনেন্সির সম্ভাবনা বৃদ্ধি করে না। প্রেগনেন্সি আসবে কিনা সেটা ভ্রূণের কোয়ালিটির উপর ডিপেন্ড করে এবং আমরা সঠিক জায়গায় ভ্রূণটা ট্রান্সফার করতে পারলাম কিনা সেটার উপর ডিপেন্ড করে এবং ভ্রূণের কোয়ালিটি ডিপেন্ড করে আপনার ডিম বা শুক্রাণুটা কেমন ছিল তার উপর। সো আপনি শুধু নিজের উপর কষ্ট করে কোনো রেস্ট্রিকশন দিবেন না, বরং অতিরিক্ত বিশ্রাম বা অতিরিক্ত শুয়ে থাকলে আপনার ব্লাড সার্কুলেশন স্লো হয়ে যেতে পারে, আপনার রক্তে ক্লট ফর্ম করবে, যেটা আপনার প্রেগনেন্সি আসার সম্ভাবনা এবং প্রেগনেন্সি আসার পরেও পরবর্তীকালে এটার টিকে যাওয়ার সম্ভাবনাকেও অনেক সময় ব্যাহত করতে পারে।